বাসর ঘরে আমার পেটের কাটা দাগ দেখে আমার স্বামী আমাকে জিজ্ঞাসা করলো এটা কিসের দাগ। আমি তাকে বললাম আমাকে এক গ্লাস পানি দিন, আমি একটু পানি খেতে চাই। সে খুব শান্ত স্বাভাবিক সাবলীল ভাবে আমাকে এক গ্লাস পানি দিল। আমি চুপচাপ পানিটা খেয়ে নিলাম। আমি পানিটা খাওয়া শেষ করতে না করতে সে আমাকে আবারও একই প্রশ্ন করলো, এটা কিসের দাগ বলো। আমি তাকে বললাম আমি বিয়ের আগে আপনার সাথে এসব কথা শেয়ার করতে চেয়েছিলাম, কিন্তু আমার বাবা মা বড় বোনের কারণে আপনার সাথে আমি কোনো কথাই শেয়ার করতে পারিনি। আপনার সাথে কথা বলার জন্য আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু তারা আমাকে কোনো সুযোগই দেয়নি। আমার এই কথাগুলো শুনে সে একটু বিরক্ত হয়ে যায়। সে আমাকে একটু বিরক্ত হয়ে বলল, এত ভঙ্গিমা না করে সোজা সাপটা বলো এটা কিসের দাগ। তখন আমি তাকে বললাম আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন একটা ছেলেকে ভীষণ পছন্দ করতাম, তাকে আমি অনেক বেশি ভালোবাসতাম। 3 থেকে 4 মাসের মতো তার সাথে আমার রিলেশনটা ছিল। যেহেতু আমার বয়স অনেক কম ছিল, কোনো কিছুই বুঝতাম না তেমন। সে একদিন আমাকে ফোন দিয়ে বলল তার নাকি জন্মদিন, সে আমাকে ছাড়া কেকই কাটবে না। ছোট মানুষ ছিলাম তো, আবেগ বেশি ছিল, খুশিতে একদম পাগল হয়ে গিয়েছিলাম। মাকে গিয়ে বললাম মা আমার বান্ধবীর জন্মদিন, আজকে ওর বাসায় ছোট্ট একটা আয়োজন আছে, আমি আজকে ওর বাসায় খাবো আর রাতে ওর বাসায় ঘুমাবো। যেহেতু আমার মা বাবা গ্রামে থাকতেন, খুবই সহজ সরল মানুষ ছিল, তারা আমার কথা কখনো অবিশ্বাস করেনি। তারা আমার কথার উপর ভিত্তি করে ওখানে আমাকে যেতে দিল। এই সুযোগে আমি আমার ভালোবাসার মানুষের সাথে সারাটা দিন ঘুরে বেড়াই, অনেক আনন্দ করি। তারপর সন্ধ্যায় সে কেক কাটে, সাথে আমার স্কুল লাইফের অনেকগুলো বান্ধবীও ছিল। আমার ভালোবাসার মানুষের সাথে আমার কথা হয়েছিল, তার সাথে রাতে জন্মদিনের কেক কাটার পর আমি এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে বান্ধবীর বাসায় চলে যাব, ওখানে থাকবো রাত। আমি জানতামও না যে আমার বান্ধবীগুলা তার সাথে মিলে একটা প্ল্যান বানিয়েছে। আমি যখন কেকটা খাচ্ছিলাম তখন আমার মাথাটা ঝিমঝিম করছিল। তারপর রাতে আমার আর কিছু মনে নেই। সকালে যখন জ্ঞান ফিরে তখন দেখি মা আমার মাথার কাছে বসে আছে। আমি মাকে জিজ্ঞাসা করলাম মা আমি বাসায় কিভাবে আসলাম। তখন আমার মা বলল ভোর রাতে আমার নাকি 2টা বান্ধবী আমাকে এখানে দিয়ে গেছে। আমার মা তখনও বুঝতে পারেনি যে এতটা সহজ সরল ছিল আমার কেন সেন্স নেই, আর জন্মদিনে দাওয়াত খেতে গিয়ে কেনই বা এরকমটা করছি। আমি তারপর থেকে কতবার চেষ্টা করেছি আমার ভালোবাসার মানুষের সাথে যোগাযোগ করার জন্য, কত হাজারবার যে কল দিয়েছি, একটাবারও তার ফোনে রেসপন্স পাইনি। তার সাথে কথা বলার জন্য কতটা যে আকুল হয়ে থেকেছি তা শুধুমাত্র আমি জানি, কিন্তু সে একটাবারের জন্যও আমার কলটা রিসিভ করেনি, আমার সাথে কথা বলেনি। স্কুলে গিয়েও না আমার কেমন জানি অদ্ভুত লাগতো। আমার বান্ধবীগুলো না আগের মতো আমার সাথে কথা বলে না, মিশে না আমার সাথে। আমি না তেমন কিছুই বুঝে উঠতে পারতেছিলাম না কি হচ্ছে আমার সাথে এসব। একদিন আমি আমার ভালোবাসার মানুষকে অনেকবার কল দিয়েছিলাম, তারপর কল দিতে দিতে সে এক পর্যায়ে ফোন রিসিভ করে। ফোনটা রিসিভ করার পর সে আমাকে বলে তুমি বুঝো না আমি কেন তোমার ফোনটা রিসিভ করি না, আমি তোমার সাথে আর রিলেশনটা রাখতে চাচ্ছি না, তাই কেন বারবার আমাকে বিরক্ত করছো। অনেক ভালোবাসতাম তো তাকে, অনেক কান্না করেছিলাম, অনেক হাতে পায়ে রিকোয়েস্ট করে বলেছিলাম কেন ব্রেকআপ করছো, কেনই বা তুমি আমার সাথে রিলেশনটা রাখতে চাচ্ছ না। কিন্তু সেদিন সে আমার কোনো কথারই জবাব দেয়নি। আমি স্বাভাবিকভাবে সবকিছু নিয়েছিলাম, কিন্তু ডিপ্রেশনে চলে যাচ্ছিলাম দিনে দিনে। আস্তে আস্তে চলছিল এভাবে দিনগুলো। এরই মাঝে চলে যায় 2 থেকে 3 মাস। তারপর একদিন হুট করে আমার মাথা ঘুরে উঠে, একটু বমি বমিও আসে। মার সন্দেহ হয়, তাই আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার কিছু টেস্ট করিয়ে মাকে জানিয়েছে আমি প্রেগনেন্ট, কিন্তু কিভাবে কি হলো আমার কিছু মনে নেই। আমার মাথাটা কেন জানি ঘুরাচ্ছে, আমি কিছুই ভাবতে পারছি না। বাড়িতে আসার পর মা সেদিন আমাকে অনেক মেরেছিল, কান্নাও করেছিল অনেক, সাথে আমার বাবাও কান্না করেছিল। যে বাবাকে আমি কোনোদিন কান্না করতে দেখিনি, সে বাবাকে আমি অজরে চোখের পানি ফেলতে দেখেছি। তারা একটা প্রশ্ন ছুড়ে দিচ্ছিল আমাকে বারবার, কিন্তু তাদের কোনো প্রশ্নের উত্তরে ছিল না আমার কাছে। তারপর হঠাৎ করে আমার মনে হলো সে জন্মদিনের কথা। আমার ভালোবাসার মানুষের সাথে ব্রেকআপ হওয়ার কাহিনীটা আমার কাছে স্পষ্ট পানির মতো পরিষ্কার মনে হচ্ছিল সবকিছু, কিন্তু আমার মাথাটায় কোনো কিছু আসতেছিল না। কি করব কিছুই বুঝতে পারতাম না। তারপর কিছুদিন পর মা আর বড় আপু মিলে আমাকে ডাক্তারের কাছে আবার নিয়ে যায় সে বাচ্চাটাকে নষ্ট করার জন্য। সেটা ডাকি আমি এখন বয়ে বেড়াচ্ছি। এখন বলতে পারবেন আমার দোষটা কোথায় ছিল, আমার কি দোষ ছিল, বিশ্বাস করায় নাকি তাকে ভালোবাসায়। এরপরে আমার স্বামী আমাকে বলল আমি এত কিছু জানি না, তোমার সাথে সংসার করা আমার পক্ষে সম্ভব না, তোমার কোনো দোষ ছিল নাকি ছিল না সেটার বিচারও আমি করতে চাই না। তোমাদের উচিত ছিল বিয়ের আগে আমাকে সবকিছু জানানো, তোমার সাথে কি হয়েছে না হয়েছে সেটার খেসারত কি আমি দিব না। আমি চাই না আমাদের মান সম্মান নষ্ট হোক, একদিনের জন্য হলেও তো তুমি আমার বউ হয়েছিলে, তাই না? তোমার বাড়ি আর আমার বাড়ির মান সম্মান রক্ষার্থে তাই চুপচাপ সকালে আমি গাড়ি ঠিক করে দিব, তুমি চলে যাবে। ডিভোর্স লেটার তোমাদের বাড়িতে ঠিক সময়ে পৌঁছে যাবে। তোমাকে কেউ ধোঁকা দিয়েছে বলে তুমি অন্য কাউকে ধোঁকা দিবে, এটা কেমন বিচার বলো তো? এটা মোটেও ঠিক হবে না। আর আমিও তো চেয়েছিলাম আমার বউটা একদম রয়্যাল হবে, আমিও চেয়েছিলাম খুব সুন্দর একটা সংসার, কিন্তু তোমরা যে আমাকে এভাবে ধোঁকা দিবে সেটা আমি মানতেও পারতেছি না। আর একটা কথা মনে রেখো, ডিভোর্স নিয়ে যদি কোনো ধরনের ঝামেলা করো তাহলে কিন্তু আর মান সম্মানের কথা ভাববো না। সেদিনও রাতে আমি আমার স্বামীর পায়ে ধরে মাপ চেয়েছিলাম বাসর রাতে। আমি আমার স্বামীকে বলেছিলাম আপনি আমাকে দাসী বানিয়ে রাখেন, কিন্তু আমার স্বামী আমার
কোনো কথাই শুনল না। আজকে আমি একজন সমাজের ডিভোর্সি মহিলা।